আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন বড় রকমের সংস্কার করতে চাই। বড় রকমের সংস্কার করতে চাই, এই নিউজটি আজকে প্রকাশিত হয়েছে। যদিও এই নিউজটি কয়েকদিন আগে উনি চায়না সফরের সময় চায়নার একটি মিডিয়া সাক্ষাৎকারে বলেছিলেন। আজকে চায়নাতে সেটা প্রকাশ হওয়ার পরে বাংলাদেশের নিউজ মিডিয়াতে এই নিউজটি এসেছে। আমি ইনকিলাব পত্রিকা থেকে নিউজটি আপনাদের সামনে তুলে ধরছি। প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, আমরা বড় রকমের সংস্কার করতে চাই, দেশকে নতুনভাবে গড়তে চাই। এখানে অনেক সাহায্য সহযোগিতার প্রয়োজন আছে। সম্প্রতি চীন সফরের সময় বেইজিং চায়না মিডিয়া গ্রুপ সিএমজি এর সঙ্গে এক সাক্ষাৎকারে তিনি একথা বলেছেন। প্রিয় দর্শক, আজকে চায়না থেকে আসার এক সপ্তাহ পরে সেটা প্রকাশিত হলো চায়নার মিডিয়াতে, আর সেই প্রকাশিত চায়নার মিডিয়া নিউজটি বাংলাদেশে তা প্রকাশ করা হয়েছে। আমি আপনাদের সামনে এখানে বিস্তারিত কি লিখেছে আপনাদের সামনে তুলে ধরছি। প্রফেসর ইউনূস বলেন, আমরা বন্ধু বান্ধব যারা ছিলাম তাদের সঙ্গে দেখা হয়েছে। এ উপলক্ষে এই পরিবর্তনটা তার নজরে পড়েছে। আগে ছিলাম নিজের কাজ নিয়ে, এখন আবার কি সরকারের মধ্যে কি বিপদে পড়লাম তা বুঝতে চাচ্ছেন তারা। কি হবে, কেমন হবে, তবে সর্বাত্মকভাবে যেটা হলো ভীষণ রকমের একটা সমর্থন পেলাম সবার কাছ থেকে, বিশেষ করে চীন সফরের পক্ষ থেকে, চীন সরকারের পক্ষ থেকে তাদের সমর্থন একেবারে সীমাহীন সমর্থন, একেবারে সীমাহীন সমর্থন উনি পেয়েছেন চায়না সরকার থেকে, এবং সেই কথাটা উনি চায়নার মিডিয়াতে বলে এসেছেন এবং চায়নার মিডিয়া সাক্ষাৎকারে বলেছেন। বিশেষ করে চীন সফরের পক্ষ থেকে তাদের সমর্থন এবারে সীমাহীন সমর্থন, কাজেই এটা আমাদেরকে একটা আনন্দ দেয়। এরকম পরিস্থিতিতে চীনের সমর্থন পাওয়া, সহযোগিতা পাওয়া খুবই দরকারি, কারণ আমরা বড় রকমের সংস্কার করতে চাই, দেশকে নতুনভাবে গড়তে চাই। প্রিয় দর্শক, যেরকম মানুষ সেরকম কথা। যেই পৃথিবী নিয়ে উনি ভাবেন সেই পৃথিবীরই একটা ছোট্ট টুকরা বাংলাদেশ, আর এই দেশে ওনার জন্ম, আর এই দেশটাকে জীবনের শেষ প্রান্তে এসে এই দেশটা গড়ার দায়িত্ব উনি পেয়েছেন। তাই এই দেশটাকে জীবনের শেষ সময়ে ঘরে দিয়ে জাতির কাছে ইতিহাস হয়ে নয়, জাতির কাছে সকলের কাছে সম্মানের হয়েই মনে হচ্ছে যে উনি দুনিয়া থেকে বিদায় নিবেন। কারণ আমরা যখন ওনাকে যতই দেখি ততই মনে হচ্ছে যে ওনার কাজের মধ্য থেকে উনি এমন একটা তারুণ্য প্রকাশ করছেন যে ওনার বয়সের সাথে কাজের যেন কোনো মিল নাই, উনি যেন একজন তরুণ আমাদের সাথে কাজ করছেন। প্রিয় দর্শক, আমরা পত্রিকাতে আরও যা লেখা আছে এখানে ইম্পর্টেন্ট কিছু কথা আমি তুলে ধরবো, কারণ সাক্ষাৎকারটি অনেক বড়। এখানে যা লিখেছেন, প্রধান উপদেষ্টা বলেন, নতুন চিন্তা ভাবনার কাঠামো ব্যবহার করে একটি নতুন পৃথিবী গড়ে তুলতে হবে। সাক্ষাৎকারে প্রশ্নকর্তা তাকে জিজ্ঞেস করেন, আপনার সঙ্গে সাক্ষাৎকার নেওয়ার আগে আমি আপনার 3-0 তথ্য কিছুটা পড়েছি, এখন আমি আপনার কাছে জানতে চাই এ প্রস্তাবে 3-0 তথ্য এবং শি জিনপিং এর প্রস্তাবিত আধুনিকরণ তত্ত্বের মধ্যে কোনো মিল আছে কিনা। জবাবে অধ্যাপক ইউনূস বলেন, অনেক সামঞ্জস্য আছে, বিষয়গুলো তো একইভাবে বিভিন্ন কথা বলা হচ্ছে, কিন্তু একই লক্ষ্যে আমরা পৌঁছাতে চেষ্টা করছি। অর্থাৎ আমাদের লক্ষ্য এটাই যে একটা নতুন পৃথিবী সৃষ্টি করা। এরপরে লিখেছে, এই পুরনো পৃথিবী যতই আমরা টেনে হিচড়ে সামনে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করি না কেন, আমাদের পরিশ্রম এতে সার্থক হচ্ছে না। কাজেই আমরা মেরামতের কাজ না গিয়ে সুন্দর করে আবার কাঠামোটি গড়ে তুলতে হবে। এক্ষেত্রে চিন্তার কাঠামো গড়াই ছিল 3-0 মূল কথা। 3-0 ডক্টর মোহাম্মদ ইউনূস ওনার একটা থিওরি 3-0 পূরণ করবে পৃথিবীর জন্য। পরিষ্কারভাবে বলা আমরা কি চাই। এই সময় প্রশ্নকর্তা বলেন, এই তথ্য বাস্তবায়িত হলে আমাদের পৃথিবী অনেক সুন্দর হবে।
পৃথিবী সুন্দর নিয়ে ব্যস্ত যেই মানুষটা, সেই মানুষটাকে ধরে এনে আমরা দায়িত্ব দিয়েছি বাংলাদেশকে সুন্দর করার জন্য, যে মানুষটা পৃথিবী সুন্দরের দায়িত্ব পালন করে। আজকে আমি একটা লেখা পড়েছি যে ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারকে পৃথিবীর বিভিন্ন দেশের বিশ্ববিদ্যালয়ে যে 1 ঘন্টা লেকচারের জন্য আমন্ত্রণ জানান। আনুমানিক 1 ঘন্টার একটা লেকচার উনি দেন বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে, বিভিন্ন সেমিনারে। সেই জন্য তারা ওনাকে সম্মানী হিসাবে $৭৫,০০০ দেন। মানে 1 ঘন্টা লেকচারে উনি $৭৫,০০০, যেটা বাংলাদেশের কোটি টাকার সমান উনি পান। আর সেই মানুষটা এখন হাজার হাজার ঘন্টা লেকচার দিচ্ছে বাংলাদেশে, এবং বাংলাদেশের পক্ষে হইয়া বিভিন্ন জায়গায় বিভিন্ন মানুষের সাথে সকাল থেকে রাত 10টা পর্যন্ত বিভিন্ন মিটিংয়ে কথা বলছেন। ফ্রি লেকচার, কোনো পয়সা দেওয়া লাগতেছে না এই মানুষটাকে। এই মানুষটা আমরা পেয়েছি প্রিয় দর্শক, এটা আমাদের গর্ব, অহংকার বোধ করছি, আমি গর্বিত বোধ করছি যে আমি বাংলাদেশের সন্তান, আর এই দেশের এখন রাষ্ট্রপ্রধান ডক্টর মোহাম্মদ ইউনূস। প্রিয় দর্শক, আমি নিউজটা আপনাদের সামনে শেষ করার জন্য চেষ্টা করছি। এখানে আরো যা লেগেছে, প্রশ্নকর্তা বলেন এবছর চীন সফরে এসে যে ভাষণ দিয়েছেন তাতে চীনা দর্শক এবং অন্যান্য দেশের অতিথিদের কাছে কেমন সাড়া পেয়েছেন। অধ্যাপক ইউনূস বলেন, খুবই ভালো, আমি যেগুলো বলতে চেয়েছি তাদের মনে দাগ কেটেছে বলে মনে হয়, কারণ উচ্চতর স্থানে আসীন এমন ব্যক্তি উপপ্রধানমন্ত্রী অনেক প্রশংসা করলেন। বিশেষ করে 3-0 কথাটা বললাম, আমি মনে করেছিলাম এগুলো বোধহয় উনি বুঝতে পারবেন না, কিন্তু উনি এসে বললেন ওনার কাছে খুবই ভালো লেগেছে। বিশেষ করে তরুণদের মনের মধ্যে যে একটা ঢুকিয়ে দেওয়া চেষ্টা করছে, এটা আমার কাছে আকর্ষণীয় মনে হয়েছে, আমার কাছে ভালো লেগেছে। আমি চিন্তা করে দেখব কিভাবে এটাকে নিয়ে আমরা কাজ করতে পারি। তিনি বলেন, আমি বক্তৃতা দেওয়ার পর অনেকেই কথা বলতে এসেছিলেন। আমার পাশে যিনি বসেছিলেন তিনি উচ্চকণ্ঠে প্রশংসা করলেন। এক সংক্ষিপ্ত সময়ের মধ্যে যে মানুষের মনে দাগ কাটতে পেরেছি, এটা দেখে আমি খুব খুশি হয়েছি। প্রিয় দর্শক, এবার চীনের তরুণ, চীনের ভাইস প্রেসিডেন্ট, তারা মুগ্ন হয়ে ওনার বক্তব্য শুনেছেন এবং ওনাকে ঘিরে ধরেছেন। ওনাকে পেয়ে যেন আবেগ আপ্লুত চীনা মানুষের, মানে শেষ করতে পারেন নাই, চীনা মানুষ যেন আরো পেতে যাচ্ছেন, ওনাকে যেন আরো বেশি পাওয়ার জন্য চীনা মানুষ, চাইনিজ মানুষদের ভিতরে এত ভালোবাসা এই মানুষটা অর্জন করেছেন। এটা ওনার চায়না প্রথম সফর নয়, ওনার সাবজেক্টের উপরে চায়নাতে ইনস্টিটিউট খুলে ইউনিভার্সিটিতে পড়াশোনা করানো হয়। তাই চায়না মানুষদের কাছে ডক্টর মোহাম্মদ ইউনূস হলেন একটা নিয়ামত, মানে বিশ্বের বুকে একজন বিশ্ব পরিবর্তনের একজন প্রবক্তা হিসাবে, একজন শ্রেষ্ঠ ব্যক্তি হিসাবে চায়না মানুষের কাছে কিন্তু সেখানে উনি পরিচিত। সেই কারণেই উনাকে এত ভালোবাসা, এত শ্রদ্ধা, এত সম্মান চায়নাতে দিয়েছেন। প্রিয় দর্শক, সারা পৃথিবী যাকে চিনেছে তাকে আমরা বলছি কখন গদি ছেড়ে দিবেন, কখন ছেড়ে দিয়ে নির্বাচন দিয়ে আপনি চলে যাবেন, তাকে কখন আমরা ছিটকিয়ে দিতে পারি চেয়ার থেকে, সেই চেষ্টা করে আমরা যাচ্ছি। কারণ এই চেষ্টাটা আসলে আমাদের না, এই চেষ্টাটা ভারতের। আমাদের পাশের দেশের চেষ্টা হলো নরেন্দ্র মোদী চায়ের দোকানের, আর ডক্টর ইউনূস হলেন বিশ্ব রাজনীতিবিদদের শিক্ষক, বিশ্ব অর্থনীতিবিদদের শিক্ষক, বিশ্ব মানে আধুনিক বিশ্ব গড়া যারা চিন্তা করে ওই চিন্তাবিদদের, ওই বিজ্ঞানীদের শিক্ষক। তাই এত বড় মাপের একটা মানুষ যদি বাংলাদেশের রাষ্ট্রপ্রধান থাকে, নরেন্দ্র মোদীর জন্য তার দেশটা অন্ধকার হয়ে যাচ্ছে। নরেন্দ্র মোদী দেখতে পাচ্ছে যে তার দেশের ভিতরে অন্ধকারের ছাবা গিয়ে পড়েছে। বাতির নিচে যেরকম অন্ধকার থাকে, বাতির আলোটা যেরকম উপর দিকে থাকে, কেরোসিনের বাতি, হারিকেনের বাতি আমরা ছোটকালে জ্বালাতাম, তো ওই কেরোসিনের বাতির আলোটা কিন্তু উপর দিকে হয়, দেখবেন যে বাতির নিচের অংশটা অন্ধকার থাকে। তাই বাংলাদেশ আলোকিত হচ্ছে, ভারত নিচের দিকে অন্ধকারে চলে যাচ্ছে। কারণ ডক্টর মোহাম্মদ ইউনূসের কারণে বাতি এতটাই আলোকিত বাংলাদেশ হচ্ছে যে ভারতকে এখন অন্ধকার দেখা যাচ্ছে। কোথায় ডক্টর মোহাম্মদ ইউনূস আর কোথায় নরেন্দ্র মোদী? মানুষ দেখবেন যে এখন সোশ্যাল মিডিয়ায় নরেন্দ্র মোদী কেতনির মধ্যে চা বানিয়ে দিচ্ছে আর ডক্টর ইউনূস চা খাচ্ছে, এরকম পিকচার প্রচুর আমি দেখতে পাচ্ছি। তার মানে একজন চার দোকানের দোকানদার ভারতের মতো এত বড় রাষ্ট্রের প্রধান
আর বাংলাদেশে হলো বিশ্বের সবচেয়ে সেরা এবং সম্মানিত মানুষটা রাষ্ট্রপ্রধান। এই মুহূর্তে সারা বিশ্বের প্রায় 200টি দেশের মধ্যে শুধুমাত্র একমাত্র নোবেল বিজয়ী ব্যক্তি দেশ চালাচ্ছেন, সেটা হলেন ডক্টর মোহাম্মদ ইউনূস। আর কোনো দেশের রাষ্ট্রপ্রধান এই মুহূর্তে পৃথিবীর কোনো দেশের রাষ্ট্রপ্রধান নাই। এই শুধুমাত্র ডক্টর মোহাম্মদ ইউনূস আছেন রাষ্ট্রপ্রধান, যিনি এট এ টাইম বিশ্ববিদ্যালয়ের শিক্ষক এবং শিক্ষকদের শিক্ষক এবং অর্থনীতিবিদ, যেটা বিশ্বের জন্য খুবই দরকার। কারণ আমাদের তরুণ, আমাদের নতুন প্রজন্ম, আমাদের অর্থনীতি, আমাদের স্যাটেলাইট, আমাদের সব কিছুর যখন ডেভেলপের দরকার, তখন আসছেন বাংলাদেশে স্বল্প সময়ের জন্য। জানি না কতদিন কত বছর পাবো উনাকে। আর সেই মানুষটা এসেছেন বাংলাদেশের সর্বোচ্চ চেয়ারে এবং বাংলাদেশকে একটা আধুনিক বাংলাদেশ, নতুন বাংলাদেশ, সুন্দর বাংলাদেশ, একটা সহনশীল বাংলাদেশ। ঈদের দিনে আপনারা দেখতে পেয়েছেন যে মানুষগুলা যখন ওনার সাথে দেখা করতে গিয়েছে কিভাবে বুকে জড়িয়ে ধরছে, কিভাবে মানুষকে আতিথেয়তা করছে, আপ্যায়ন করছে। উনি উনার বয়স, স্থান, সময়কাল অনুপাতে অন্যান্য সময়ে আপনারা, আমি কোনো রাজা বাচ্চার বাংলাদেশের নাম বলবো না, যারা প্রধানমন্ত্রী ছিলেন এর আগে বাংলাদেশে, তারা ঈদের দিন দামি জামা কাপড় পরে এমনভাবে থাকতেন যে একজনের সাথে জাস্ট হাই হ্যালো উনি থাকতেন ভিআইপি, আর সবাই থাকতেন যেন ওনার সাথে একটু ছবি তোলা এই সেই জন্য। আর ডক্টর মোহাম্মদ ইউনূস যেন নিজে সবাইকে পারলে হাতে উঠিয়ে খাওয়াবে, এরকম একটা ঈদ উদযাপন ঈদের দিনে কিন্তু উনি করেছেন। প্রিয় দর্শক, এটাই উনার ক্যারিশমেটি বা উনার রিয়েল চরিত্র, রিয়েল মানুষটাই এরকম। আমরা যারা চিনি নাই এবং ওনার জামা কাপড় দেখছেন কোনো পরিবর্তন নাই, ওই ওনার গ্রামীণ চেকের পাঞ্জাবি পায়জামা ওইগুলোই আছে, ওই উপরে একটা ব্লেজার ওইগুলোই আছে, যেই ডিজাইনে উনি দীর্ঘকাল চলেছেন এই ডিজাইনে আছেন। ডিজাইন কোনো উনি পরিবর্তন করেন নাই। ঈদের দিনে মানুষের সাথে সাক্ষাতের মাঝে আমরা কি মধুর মিলন দেখেছি, আর মানুষ চিৎকার করে বলছে স্যার আপনাকে 5 বছর 10 বছর আমরা দেশের রাষ্ট্রীয় ক্ষমতা থাকতে দেখতে চাই। প্রিয় দর্শক, এটা জনতার কথা, আমার কথা নয়। আপনারা যারা সবসময় মিডিয়া দেখেন তারা সকলেই দেখেছেন ঈদের জামাতে কি একটা ভালোবাসার ছোঁয়া আমরা দেখতে পেলাম। এর আগে কোনো রাষ্ট্রপ্রধানেরটা দেখেছেন বলে আমার জানা নাই, কিন্তু মরহুম প্রেসিডেন্ট জিয়াউর রহমানও জনপ্রিয় ছিলেন, কিন্তু সেই সময় আমি একেবারেই ছোট ছিলাম। আমাদের বাপ চাচারা, আমাদের পূর্বপুরুষরা ছিলেন, মানে আমাদের এক জেনারেশন আগের যারা, বিশেষ করে আমাদের যারা পিতা, চাচা, খালু, তারা ছিলেন জিয়াউর রহমানের সময়ে, মানে যৌবনকাল তাদের ছিল, জিয়াউর রহমানের সমবয়সী তারা। তাই তারা জিয়াউর রহমানের ভালোটা দেখেছিলেন। আমাদের এই তরুণ সমাজ, বর্তমান বাংলাদেশের এই জিনজিরা দেখেছে ডক্টর মোহাম্মদ ইউনূসকে। তাই এই ডক্টর মোহাম্মদ ইউনূসকে জিনজিরা ছাড়তে চাচ্ছে না। এখন আপনারা তাকে দৌড়ানোর জন্য যতই চিন্তা করেন, যারা বেশি চিন্তা করবেন তারা পিছনে চলে যাবেন। এই জন্য তাকে না দৌড়িয়ে তাকে ধরে রেখে দেশটাকে কিভাবে গড়া যায়, আর দেশে নির্বাচনের পরে যেই সরকার আসবে সেই সরকার যদি তাকে একটা উপরের সিংহাসনে রাখেন, আমাদের রাষ্ট্রপতি হলো সবচেয়ে বড় সিংহাসন, যার হাতে বাংলাদেশের প্রতিরক্ষা বাহিনী, যে ইচ্ছা করলে জরুরি আইন জারি করতে পারে, যে ইচ্ছা করলে প্রধানমন্ত্রীকে এক্সপেল করতে পারে। সেই প্রধানমন্ত্রীকে এক্সপেল করার নিয়মটা শেখ হাসিনা ভেঙে দিয়েছে, উঠিয়ে দিয়েছে সংবিধান থেকে। তাই সংবিধানে ওই পাওয়ারটা প্রেসিডেন্টকে এনে এবং সংবিধানের সামঞ্জস্য, ভারসাম্য দুইজনের ভিতরে এবং সংসদীয় দ্বিপাক্ষিক পার্লামেন্ট করা, যে উচ্চ কক্ষ যারা দেশ এবং বিদেশের সাথে সম্পর্ক নিয়ে সিদ্ধান্ত নেওয়ার মতো জ্ঞানী মেধাবী মানুষ আছে, রাজনীতি করে না, কিন্তু তাদেরকে আমরা উচ্চ কক্ষে যদি রাখতে পারি, এটার সংখ্যা 100 জন হতে পারে, কম বেশি হতে পারে, 300 জন পার্লামেন্ট মেম্বার, 100 জন যদি আমাদের উচ্চ কক্ষে দেশকে, আমেরিকার কংগ্রেসম্যানরা যেই কাজটা করে সেই কাজটা যদি আমরা করাতে পারি, তাহলেই আমরা আমাদের সোনার বাংলাকে সঠিকভাবে গড়তে পারবো বলে আমি মনে করছি। কেটিভি 24-কে সাবস্ক্রাইব করে নিয়মিত অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে আমি আমার বিশ্লেষণটা এখানেই শেষ করছি। আমি সৈয়দ মাসুক, লন্ডন থেকে। আল্লাহ হাফেজ।